দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন চলমান দেখার জন্য। চলমান নিয়ে হাজির হয়েছি আজকে আমি আব্দুল নূর তুষার, এবং এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলবো একেবারেই সমসাময়িক একটি বিষয় নিয়ে। এই আলোচনাটি অনেকদিন ধরেই চলছে, কিন্তু এটা পুরনো হচ্ছে না, এবং এই যে প্রতিদিনের নতুন আলোচনা, এটি হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলি একে অন্যকে কথা দেন সেটা রাখেন না, নিজের সমর্থকদের কথা দেন সেটাও রাখেন না, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জনগণকে অনেক কিছু বলেন, তারপরে তারা অনেকেই সেটা ভুলে যান। এবং কেন এই অবস্থা তৈরি হয়েছে আমাদের এখানে, কেন পাল্টাপাল্টি অভিযোগের খেলা চলছে, কেন এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে অভিযোগ জানিয়ে ঐক্য থেকে বেরিয়ে যাচ্ছেন, এই সব কিছু বোঝার চেষ্টা করবো আজকে। এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন আলোচক, তবে তাদের সঙ্গে পরিচিত হওয়ার আগে জানিয়ে দিই, আপনারা চাইলে ইউটিউবে সরাসরি আমাদেরকে দেখতে পারেন @নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়, এবং ফেসবুকে দেখতে পারেন নেক্সাস টিভি ডিজিটাল বিডি সার্চ দিয়ে লাইক দিলে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং একই সাথে দেখতে পারবেন আমাদের অনুষ্ঠানগুলো, এবং বিশেষ করে চলমান প্রতিদিন এই অনুষ্ঠান আয়োজিত হয়, শুধু শুক্র এবং শনিবার বাদে। আজকে আমাদের দুজন অতিথি এখানে রয়েছেন। একজন হচ্ছেন অধ্যাপক আশরাফ আলী আকন, তিনি প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী যে দুটি দল দিয়েছে তাদের মধ্যে একটি। এবং তার পাশে আছেন মাহবুব আজিজ, তিনি সাংবাদিক, কলামিস্ট এবং লেখক। শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদেরকে আজকে চলমানে আসবার জন্য। প্রশ্ন শুরু করতে চাই মাহবুব আজিজ আপনাকে দিয়ে, তবে তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে কিভাবে রাজনৈতিক দলগুলি বিভিন্ন সময় এইবারের নির্বাচনে এবং তার আগে কথা দিয়ে কথা রাখেনি। জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের শুরু থেকেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মূলত নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে জামাতের সঙ্গে দলটির সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচনের মাঠে ব্যস্ত সময় পার করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের মোট আসন 259টি। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশকে ওই জোটে রাখার জোর চেষ্টা ছিল। এর পরিপ্রেক্ষিতেই জামাতের জোটের নামও দেওয়া হয় 11 দলীয় নির্বাচনী ঐক্য। কিন্তু সমঝোতা না হওয়ায় সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত জোট ছেড়ে ভোটে একলা চলার নীতি ঘোষণা করে। এদিকে জামাত ইসলামীর নেতৃত্বে জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বড় ধরনের অস্থিরতা ও ভাঙনের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পদত্যাগকারী নেতাদের অভিযোগ, দলটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও নতুন বন্দোবস্ত তৈরির পথ থেকে বিচ্যুত ক্ষমতার রাজনীতির দিকে ঝুঁকেছে এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব রয়েছে। জামাত ইসলামীর সাথে জোট করাকে প্রধান কারণ হিসাবে পদত্যাগ করেছে দলটির বহু সদস্য। এ ব্যাপারে দলের 30 জন কেন্দ্রীয় নেতা আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপিও দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত জোটের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। একমাত্র তাসনিম যারা স্বতন্ত্রভাবে একক নির্বাচনে অংশগ্রহণ করেছে। অন্যদিকে রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তাকে বহিষ্কার করা হয়। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। রুমিন ফারহানার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় বিএনপির আরও 6 নেতাকে বহিষ্কার করা হয় দল থেকে। আমরা আজকের অনুষ্ঠানে যে ট্যাগলাইনটি দিয়েছি সেটি হচ্ছে কথা খেলাপির রাজনীতি। ঋণ খেলাপি হলে নির্বাচনে অংশ নেওয়া যায় না, কিন্তু একের পর এক কথার বরখেলাপ করার পরেও আমাদের নির্বাচনের প্রার্থীরা, রাজনৈতিক দলের নেতারা, তারা আমাদের সামনে আসেন এবং বেমালুম ভুলে যান যে তারা আমাদেরকে কি কথা দিয়েছিলেন, বিভিন্ন সময় তারা কি প্রতিশ্রুতি জনগণের সামনে রেখেছিলেন। মাহবুব আজিজ, আমরা দেখলাম যে এনসিপি শুরু থেকেই বলছিল যে তারা জামাতের সঙ্গে নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করছে না, তারা ব্যাগে যাচ্ছে পুরনো, তাদের সঙ্গে যাবে না, এই ধরনের কথা তারা বলছিলেন। তারা বলছিলেন যে বিতর্কিত দল তারা, এবং কিছু কিছু নেতা তো সরাসরি জামাত বিরোধী বক্তব্য দিয়েছেন, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আছে, নাহিদের বক্তব্য আছে, এবং অন্যান্য নেতাদেরও আমরা বক্তব্য দেখেছি জামাত নিয়ে। একজন প্রার্থী এবারে নির্বাচনে এনসিপির থেকে, তিনি এরকমও বলেছিলেন জামাত কি ইসলামী দল, এরকম প্রশ্ন করতে আমরা শুনেছি। তাহলে আপনার কি মনে হয়, তারা এই যে কথা দিয়েছিল আমাদেরকে, আমরা ভেবেছি যে তারা একক নির্বাচন করবে, তারা একটি বৃহৎ শক্তি হিসেবে আবির্ভূত হবে। আমাদের প্রধান উপদেষ্টাও বলেছিলেন যে এদের অনেক সম্ভাবনা তিনি দেখতে পান। তো সম্ভাবনা কি শেষ পর্যন্ত সব কথার বরখেলাপ করে জোটে যোগ দিয়ে দেওয়া? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে রাজনীতিতে যে আদর্শহীনতার যে চর্চা আমরা দেখি, তারই যেন একটি প্রামাণ্য রূপ এই কথা খেলাফের রাজনীতি। আসলে কথা কিন্তু তার আদর্শকেই উপস্থাপন করে। কথা কোত্থেকে আসে,
যে রাজনৈতিক যে বক্তব্যটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ দেন, তাদের কর্মসূচি, তাদের কাজ, তারা কি করতে যাচ্ছেন, তাদের রাজনৈতিক গন্তব্য, এই সম্পর্কে তারা নানান সময় কথা বলে। এবং আমরা দেখতে পাই যে সকালে একটি কথা বলছেন, দুপুরে একটি কথা বলছেন, বিকেলে আরেকটি কথা বলছেন। এবং এই যে আদর্শহীনতা, এটা কিন্তু আমরা যাদের কাছ থেকে খুব বেশি পাই তাদেরকে আমরা অপেক্ষাকৃত বেশি আদর্শহীন রাজনীতির চর্চাকারী দল বলতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা গত 54 বছরের ইতিহাস যদি দেখি, কম বেশি সকলেরই এই আদর্শহীনতার একটা চর্চা আমরা দেখতে পাই, বিশেষ করে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে। তা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে দৃঢ় প্রত্যাশা ছিল যে এই যে মানুষের অকাতরে যে প্রাণদান, এত যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এলো স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা হয়তো একটা গণতন্ত্র জবাবদিহিতার সামনে দাঁড়াবো, আমরা এই কথা খেলাপের রাজনীতি অথবা প্রতিশ্রুতি খেলাপের রাজনীতির থেকে মুক্তি পাব। কিন্তু আমরা কি দেখলাম গত 18 মাসে? সবচেয়ে বড় কথা খেলাপ কিন্তু করেছে সরকার। তারা তো একটা প্রত্যয় নিয়ে এসেছিল যে গণ অভ্যুত্থানের যে মূল প্রত্যয়টা কি, একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে দেশ যাবে, যেটা গত 15 বছরে আমরা বঞ্চিত হয়েছি। মানুষের প্রধান যে আকাঙ্ক্ষা ছিল যে নির্বাচনে সকলের অংশগ্রহণ, আমরা তখন দেখেছি আওয়ামী ও সমমনাদের নির্বাচন, এবার আমরা দেখতে পাচ্ছি বিএনপি ও সমমনাদের নির্বাচন। আপনি বলতে পারেন কোথায় এত যে তীব্র সংঘর্ষমুখর রাজনৈতিক দলগুলো, এখানে বিএনপি ও সমমনারা কোথায়? যদি বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ আজকে থাকতো নির্বাচনে, কি হতো? তখন কি বিএনপি ও জামাতকে আমরা এরকম সংঘর্ষমুখর দেখতাম? তখন কিন্তু দেখতাম না। এখন যে এত বৃহৎ একটি দলের এখানে অংশগ্রহণ না থাকাতে ব্যাপারটা হয়ে গেছে যে এই খোলা মাঠে প্রতিদ্বন্দ্বী কিন্তু এখন নিজেরাই আমরা। এবং সেই জায়গায় আমরা যে সমস্ত কথাবার্তা দেখছি, এটাও কিন্তু কথা খেলাফের অন্যতম কারণ। আজকে যেই আদর্শের কথা বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, যার যার আদর্শ, সেটা কিন্তু পরিস্থিতি সাপেক্ষে বলা হচ্ছে। আপনি দেখুন যে ইসলামী আন্দোলন, ভাই আমাদের এখানে উপস্থিত আছেন, তাদের সঙ্গে জামাতে ইসলামীর প্রধান সমস্যা কি ছিল? বলছেন ইসলামী আন্দোলন যে আমাদের আদর্শগত সমস্যা, কিন্তু আমরা দেখতে পেলাম যে আসন বন্টন নিয়ে জামায়াতে ইসলামী তারা চিন্তা করলেন যে আমরা যদি এনসিপিকে সাথে রাখতে পারি, যেটা বিএনপি রাখেনি। এনসিপি গণ অভ্যুত্থানজাত তরুণদের একটা দল, সারা দেশের মানুষের চোখ তাদের দিকে আছে, এবং এনসিপিকে যদি জামাত পাশে পায় তাহলে 71 নিয়ে যে তাদের যে ভূমিকা, সেটা কিন্তু অনেকটা ফিল্টার্ড হয়ে যায়। তারা এইরকম একটা বিবেচনায় সবকিছু মিলে গণ অভ্যুত্থানকেই পকেটে নিয়ে যাওয়ার কারণে এনসিপিকে সাথে নিয়ে নিল। আপনার কাছে আবার ফিরবো। উনি যে কথাটি বলেছেন যে আপনারা আসনের কারণে আসলে সরে গিয়েছেন, কারণ আপনাদের আসন কমে যাচ্ছিল জামাত ইসলামের সাথে। বিসমিল্লাহির রহমান তো এই ব্যাপারটি একটু আমাদেরকে বলবেন, আসলে কি আসনের জন্য? বিসমিল্লাহির রহমান রহিম। সম্মানিত সঞ্চালক, উপবিষ্ট আছেন সমালোচক, বিজ্ঞ সমালোচক, শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। আমরা কেন থাকতে পারলাম না, এটা কিন্তু আমরা স্পষ্ট করেছি, কয়েকবার স্পষ্ট করেছি। পেশা হুজুর তার বক্তব্যে এগুলো স্পষ্ট করেছেন, এটা নতুন কিছু নাই। আমরা দেশে একটা গণঅভ্যুত্থান হওয়ার পরে চাইছিলাম যে 54 বছরের যে বস্তা বসা রাজনীতি, দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা রাজনীতির একটা আমূল পরিবর্তন চেয়েছিলাম। এই জন্য সেখানে 3টা মৌলিক দাবি ছিল। একটা হলো সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন। এইটার লক্ষ্যেই তো সেটা। তো এই নিয়ে আমরা চিন্তা করলাম সংস্কারটা কেমনে হবে। 54 বছরের যে আইনে, যে বিধানে, যে সংবিধানে দেশটা একটা কলঙ্কিত রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা প্রতারণামূলক রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা ব্যর্থ রাজনীতি পরিণত হয়েছে। কাজে এইখান থেকে পরিবর্তনের জন্য দরকার ছিল ইসলামী আদর্শ বাস্তবায়ন করা। আপনি যদি 54 বছরে দেখেন, যারা যে সময় ক্ষমতায় ছিল, সেটা তো আপনারা চেয়েছেন, সেই জন্য আপনারা জোট করেছেন। হ্যাঁ, জোট করেছে এটাকে আরো শক্তিশালী করার জন্য। হ্যাঁ, তো আপনারা তো প্রথমে 6 দল করেছিলেন। 6 দল, তারপর আর 2টা দল। সেখানে কি জামাত ইসলাম ছিল? প্রথম 5 দল, 5 দলের পরে জামাত ইসলাম ইনক্লুড হয় 6 দল হিসাবে। তো প্রথমে 5 দল আপনারা করেছিলেন? আমরা করেছিলাম। তো জামাত ইসলাম কিভাবে আসলো, নাকি আপনারা জামাত ইসলামের সাথে গেলেন? না, সে না, আমরা যেহেতু 5টা করেছি, এখানে বাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি যে জামাত এখানে আসলো, তারা যদি এই নীতি আদর্শের সাথে একমত হয়, যেমন বিচার সংস্কার এবং ওই যে কি বলে
নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, এই লক্ষ্যে তারা ওয়াদা করেছেন। আমরা ইসলাম দেশ মানবতার স্বার্থে, আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হলো ইসলাম দেশ মানবতার স্বার্থে। আপনি যে একটু আগে বললেন, আমি আবারও আপনাকে একটু মাঝখানে কথা বলছি, সেটা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্যই আপনাদের রাজনীতি। তো জামাতে ইসলাম কি ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে অঙ্গীকার তখন তো করেছিল? তারা তো সৎ ইসলামে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চাই, এটা ছিল তাদের কথা। এখন ওখান থেকে যে তারা ডেভিয়েশন হয়েছে, তাদের যে ওখান থেকে তাদের পদস্খলন হয়েছে, এটা তো জানা ছিল না তাদের। লিখবেন সবসময় এরা পূর্বে যত নির্বাচন হয়েছে তারা বলছে সৎ লোকের আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং তাদের মনোগ্রাম ছিল আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েম করো। তো দিন কায়েম করা মানে কি? দিন কায়েম করা, দিন বিজয় করা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করেছিলেন, দিন কায়েম করেছিলেন। উনি 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্র আয়তন ছিল প্রায় 30 লক্ষ বর্গ কিলোমিটার, এবং একটা অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করেছিলেন আল্লাহ রসুল। একটা বিভিন্ন ধর্মের বর্ণের লোকদেরকে সুখ সমৃদ্ধির পথে সহাবস্থান নিয়েছিলেন। আমরা চিন্তা করলাম যে এই আদর্শ ছাড়া, এই তথাকথিত বস্তা বসা রাজনীতির যে আদর্শ, এটা তো দেশের কোনো পরিবর্তন আসে নাই, 54 বছরের মধ্যে আসে নাই। কাজে আমরা চাইছিলাম যে একটা এই পক্ষে যারা আছে, এই লক্ষ্যে যারা আছে, তাদেরকে নিয়ে আমরা একটা নির্বাচনী সমঝোতা, নট জোট, এটা ছিল নির্বাচনী সমঝোতা। সেই সমঝোতা হলো যার যেখানে ভালো প্রার্থী আছে আমরা চিন্তা ভাবনা করে তাকে আমরা সেখানে প্রার্থী দেব, এবং সকল দল মিলে তাকে আমরা নির্বাচিত করব। এই ছিল আমাদের চিন্তাধারা। সেখান থেকে জামাতও আসে। জামাতের সাথে আসার পরে আমরা অনেকগুলা কর্মসূচি একত্রে পালন করেছি, দেখেছেন আপনি বোধহয়, সমস্ত বিভাগীয় মহাসমাবেশগুলো আমরা দেখেছিলাম। তো তাহলে এখানে কথার খেলাপ করলো কে? না, কথার খেলাপ তো এক নম্বরে যেটা হলো, তারা তো জোট, এটা এক নম্বর খেলাপ হলো, এটা জোট না, এটা ছিল একটা নির্বাচনী সমঝোতার প্ল্যাটফর্ম এইটা। কিন্তু এই যে নির্বাচনী জোটের নামে ওনারা কি বলেন, যে আমেরিকায় যাওয়ার পর, আমেরিকার দূতাবাসে যাওয়ার পরে ওনারা বললেন যে তোমরা তো মৌলবাদীদের সাথে জোট করছো। উনি বলেন যে মৌলবাদী না, এখানের মধ্যে কিছু উগ্রবাদী আছে, এগুলাকে আমরা কম্প্রোমাইজ করে এদের সাথে ওখান থেকে বের হয়ে আসার আমরা চেষ্টা করতেছি। এটা কে বললো? ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আচ্ছা, তো এখন হলো আমেরিকানদের বললেন? হ্যাঁ, আমেরিকা দূতাবাসে যাই উনি বললেন। আচ্ছা, বলার পরে কি হলো? এখন যাওয়ার পরে উনি এই যে কথাটা উনি বললে আসলেন, দূতাবাস কেন্দ্রিক যে আনাগোনা, এটা তো মারাত্মক একটা ক্ষতি দেশের জন্য। কারণ রাষ্ট্রদূতরা আসে, যে সরকার থাকে তার সাথে যোগাযোগ করবে, যখন যারা বিরোধী দলে থাকে বা এমনি রাজনৈতিক দল, সেখানে যদি তাদের সাথে বেশি যাতায়াত হয়, তা মানুষের মধ্যে, জাতির মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়। উনি কেন আমেরিকা এই কথাটা বলবেন? তারপরে ফিরে এসে কি করলেন? না, ফিরে আসার পরে যখন উনি বললেন যে আগে আমরা ছিলাম ইসলামী জোট, এখন হয়েছে জাতীয় জোট, আমরা যখন হয়ে আসলাম জাতীয় জোট, এই কথাটা বলার এখতিয়ার তো ওনার নাই, উনি এটা বলতে পারেন। এটা একটা কথার, হ্যাঁ, এটা তো মারাত্মক কথা একটা। উনি কিন্তু আমাদের নির্বাচনী সমঝোতা নিয়ে যে আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন বৈঠক হয়েছে, তার সাথে চরম সাংঘর্ষিক এই কথাটা। আপনাদের কোনো লিখিত পরিত হয় নাই? মানে কেন আপনারা ঐক্য করছেন বা কি শর্তের ভিত্তিতে? সেটা হলো যে আমরা নির্বাচনী সমঝোতা করছি কিছু মৌলিক পয়েন্ট নিয়ে, এগুলো তো সবাই ইসলামী দল, এদের সাথে আর লিখিত পরিত দরকার। তার মানে আপনারা ধরে নিয়েছেন যে কথা দিলে কথা রাখে। কিন্তু উনি এই কথাটা বলেছেন। দ্বিতীয় নম্বর যে কথাটা উনি বলেছেন যে এইটা এখন একটা জাতীয় জোট। তৃতীয় নম্বর যেটা হলো যে এনসিপি, এবি পার্টি, এলডিপি, এদেরকে নিয়ে আসা, এটা তো আমরা জানি না। আমার সে বলছে এই দলগুলো আসতে চায়, আমরা আসতে চাই। আপনাদের সাথে অন্য যারা ছিল তারাও জানতো না? না, এইভাবে হয়তো ভাইসারি ভাই বলছে যে এই লোকগুলো আসতে চায়, দল আসতে চায়। তো এই যে আসতে চায়, এইভাবে একটা মৌখিক একটা কথা বলে দিয়েছেন, তারা তো আমাদের সাথেও যোগাযোগ করছে। এই যে এলডিপি, তারপরে বলেন আপনার এই যে এনসিপি, এবি পার্টি, আমাদের সাথে যোগাযোগ করছে তো। কিন্তু আমরা মনে করছি যে এগুলা 8 দল যারা আমরা আছি, সবার সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ওরা এককভাবে নিয়ে নিলেন। নেওয়ার পরে কী করলেন, আবার নিজেরাই আসন আলাদাভাবে বন্টন করে দিলেন, এটা আমাদের আলোচনা ছাড়াই। দেখা গেল যে আমার আসনে একজন দিয়ে দিল এনসিপি, ওনার আসনে আরেকজন দিয়ে দিল এলডিপি, বোঝেন নাই? এভাবে কিন্তু তারা এই এককভাবে কথা দিয়ে আসছিল যে সমঝোতা ভিত্তিক আলোচনার ভিত্তিতে আমরা করবো, এই কাজটা ওনারা করেছেন। এইটা আমাদেরকে খুবই ব্যথা দিয়েছেন, আমরা খুব দুঃখিত হয়েছি, লজ্জিত হয়েছি। এর সাথে সাথে উনি আরেকটা যেটা বললেন, যে জামাতের আমির সাহেব যে একটা বক্তব্যে বললেন, একজন খ্রিস্টান প্রতিনিধি দলের একজন মহিলা প্রতিনিধির সাথে উনি কথা বলেন যে আপনারা ক্ষমতা গেলে কি শরিয়া আইন কায়েম করবেন। উনি বলছেন না, প্রচলিত আইনে রাষ্ট্র চালাবো। তা প্রচলিত আইনে তো 54 বছর চলছে রাষ্ট্রটা, তো এই সংস্কারটা আসলো কোত্থেকে? আর প্রচলিত আইনে যদি করেন, তা আমার জোটমোট তো দরকার নাই, আপনারটা আপনি করেন, আমারটা আমি করি।
কিন্তু উনি এইটা বললেন এই জন্য কি আপনারা বের হয়ে এসেছেন যে আপনাদেরকে দেওয়া কথা তারা রাখে নাই? না, এইটা তো অবশ্যই এই কথা তারা রাখে না এবং এইটা তার কথা ছিল না। এবং আজকেও একজন দেখেন তার নায়েব আমির বলছে যারা শরিয়া আইন চায় না তারা হইল শয়তানের দল, আজকে বলছে তাদের নায়েব আমির। তো তাহলে তারাই তো বলেছেন যে তারা শরিয়া আইন প্রচলন করবেন না। হ্যাঁ, এটা তো ডাক্তার শফিক সাহেব বলেছেন এইটা। তো এইটা হলো আমাদের এই জোটটাই তো হইলো এই যে নির্বাচনী সমঝোতা, এটা হলো ইসলামের পক্ষে সমস্ত ভোটগুলো একত্রে করা। তো সেইখানে উনি যদি প্রথম চোটে এইটাকে এক অঙ্কুরেই বিনষ্ট করে দিয়ে আমরা শরিয়া আইন চালাবো না, তো এইটা হলো একটা সাংঘর্ষিক কথা। এটা তাহলে আমরা প্রেক্ষাপটটা জানলাম এবং জানলাম যে কে আসলে কথা রাখে নাই। রাখে নাই। আপনারা কথা রেখেছিলেন, তারা রাখে নাই। রাখে নাই। তারপর আমরা আবার মাহবুবাজি আপনার কাছে যাই। এনসিপি সংক্রান্ত আলাপ হচ্ছিল, একই সাথে ইসলামী দলগুলো নিয়ে আলাপ হচ্ছিল এবং আপনি বলছিলেন যে কথা দিলে কথা রাখে না, কথা খেলাপের রাজনীতি। এই কথা খেলাপের রাজনীতির একটি কারণ আপনি ব্যাখ্যা করেছেন, একটা প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন। প্রশ্নটা অন্যখানে। আমরা ভেবেছিলাম যে বয়স্করা কথা খেলাপ করে, এটা আমরা দেখেছি 50-54 বছর ধরে। এরা একেবারে তরুণ, যার কিনা প্রথম রাজনীতি, প্রথম ভোট, তারা কেন তাদের কথার খেলাপ করলো? তারা আসলে সহজ করে যেটা বললে বোঝা যায় যে অগ্রজরা যা করেন তারা দেখেছে যে রাজনীতি সবচেয়ে সহজ পদ্ধতি টাকা বানানোর জন্যে, ক্ষমতা অর্জনের জন্য। এর চেয়ে সহজ রাস্তা আর নাই। যার কোনো চাকরির অভিজ্ঞতা নাই, যার কোনো পেশা জীবনের অভিজ্ঞতা নাই, ফুলে ফেপে কয়েকদিনের মধ্যে যে অবস্থা ঘটলো আমাদের চোখের সামনে সব ঘটলো। তো এটা নিয়ে বিস্তারিত কথা বলবার তারও আমাদের সময় আছে, কিন্তু আমি ভাইয়ের প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই। দেখুন যে এই যে আপনাদের যে রাজনীতি এবং এই রাজনীতির পেছনে যে কথাটি বারবার বলা হচ্ছিল জোট গঠনের সময়, যে একটি ভোটে সব ইসলামী ভোটগুলো আসবে, একটি বাক্সে সব ইসলামী ভোটগুলো আসবে, তখন কিন্তু তারা সবাই একাট্টা হলেন। কিন্তু সংকটটা বেঁধে গেল। তারা মুখে বলছেন যে শরিয়া আইন করবেন না, ডাক্তার শফিক এই কথা বলেছেন। আবার আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে কিন্তু ডাক্তার শফিক বলেছেন আমরা ধাপে ধাপে করব। কারণ দেখুন, মাদক সেবককে কিন্তু একবারে মাদক থেকে আনা যায় না, সরানো যায় না, তাকে ধীরে ধীরে আনতে হয়। এই কথাটা তিনি বলেছেন। এবং তিনি নারীর অধিকার সম্পর্কে স্পেসিফিক মাদক শব্দটি বলেছেন এবং ইংরেজিতে এটা আছে, ভিডিওতে আছে, একদম এইভাবে কথা আছে। আরেকটি কথা তিনি বলেছেন যে জামাতের প্রচলিত আইন হচ্ছে মাদক। না, এটা ওখান থেকে আমাদের উদ্ধার বলেছেন। হ্যাঁ, ওনারা তো তাই মনে করেন যে শরিয়া আইন করতে হবে, কারণ প্রচলিত যে সংবিধানটা তারা সংস্কার করছেন এটা কি মাদক? সেটাও সেরকমই তো ব্যাখ্যা করলে তাই হয়তো। আপনি ভিডিওটা দেখলে আপনি বুঝবেন। ভিডিওটা আমি দেখেছি, তো আপনার কাছে শুনতে চাই। হ্যাঁ, সেই আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা কথা তিনি বলেছেন যে জামাতের আমির কখনো নারী হতে পারবে না, কারণ এটা আল্লাহ করেন না, মানে কবুল করবেন না, এরকম একটা কথাটা কি যেন ছিল। যাই হোক, এখন যেটা ঘটেছে আপনারা জানেন যে এটা নিয়ে খুব চলছে, যে একটা টুইট যেটা on the question of women, Jama's position is neither confused nor apologetic. It is principled. We do not think women should come in the leadership in Jamaat. It is impossible. Allah did not permit this. এবং এইটা কিন্তু ওনার কথাই। তারপরে তারা দাবি করছেন যে এই টুইট তার নয়, এটা হ্যাক হয়ে গেছে। 14 মিনিট পরে হ্যাক কি করে পাওয়া যায়, এটাও বিশ্বে বিরল একটি ঘটনা। এবং 9 ঘন্টা ছিল এই স্ট্যাটাসটি, যেখানে যারা নারীরা বাইরে যাবে তাদেরকে পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে এই স্ট্যাটাসে। এখন এইটা কিভাবে হয়? তারপরে কিন্তু তাদের পক্ষ থেকে অনেক যুক্তি, ব্যাখ্যা ইত্যাদি দেওয়া হচ্ছে। আমরা এই জায়গাতেই ফিরবো, ঠিক এই জায়গাটিতেই, কিন্তু তার আগে একটি ছোট্ট বিরতি নেব, কেননা চলমান থাকে, কিন্তু মাঝে বিজ্ঞাপনের জন্য খানিকটা সময় দিয়ে দিতে হয়। এটা এক ধরনের বৈষম্যহীনতা। চলুন তাহলে আমরা বিরতি থেকে ফিরে আসি। চলমান ফিরে এলো এবং রয়েছে চলমান। আমাদের সঙ্গে ছিলেন মাহবুব আজিজ এবং আমাদের প্রিয় আকন ভাই। মাহবুব আজিজ, আমরা ছিলাম ওই হ্যাকিং এর প্রশ্নে, কারণ ওইখানেও একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। কেননা জামাত ইসলামের তরফ থেকে দাবি করা হয়েছে যে হ্যাক করার পরে তারা খুব তাড়াতাড়ি এই হ্যাকারের কাছ থেকে অ্যাকাউন্টটা উদ্ধার করতে পেরেছেন এবং তারপরে তারা যা করার সেটা করেছেন। এবং তারা বলেছেন 4:37 থেকে 5:09 এর মধ্যেই তারা এই কাজটি সম্পন্ন করতে পেরেছেন। এবং তারা এটাও বলেছেন যে এটা কোনো একটা মেইলের মাধ্যমে, যেটা নাকি আবার প্রেসিডেন্টের কাছ থেকে এসেছে, প্রেসিডেন্ট অফিস থেকে এসেছে, সেইখান থেকে আসার পরে তারা ফাইসিং করেছে। এটার মধ্যে অনেক ম্যালওয়্যার ছিল। এখন আপনি একটু বলবেন যে আপনার বক্তব্য কি আসলে, কারণ তারা তো বলেছে এটা হ্যাক হয়েছিল। যে আসলে দেখুন, যে আপনি যদি নিশ্চয়ই পড়েছেন টুইটটা,
জামাত কি আসলে এমন কিছু, জামাত বা যেই ভদ্রলোক খুব বা বুদ্ধিদীপ্ত ভদ্রলোক মনে হয়, কারণ যে কথাগুলো এখানে বলা হয়েছে এই টুইটে, তা কিন্তু জামাতের আমির বা নেতারা এই কথাগুলোই বলেন সব সময়। একটা খারাপ শব্দ ছিল, সেই খারাপ শব্দটা বলে না, খারাপ শব্দটা বলে না, এই একটি খারাপ শব্দ, সেটা হলো যে পতিতাবৃত্তি। যদি নারী রাস্তায় বেরিয়ে আসে কাজের জন্য বা কোনো কিছুতে, এটাকে পতিতাবৃত্তির মতো। তো এইটাই খালি নতুন শব্দ, আর বাকি সবগুলোই কিন্তু আপনি দেখুন গত 54 বছরে, আমরা যদি এই বিতর্কে না গিয়েও যদি বলি যে টুইট যে করে, সে কি একটি টুইট করেই চলে গেল? সে তো আরও অন্যান্য নানান বিষয়ে তো কথা বলবে। আপনি দেখুন কথাটা ছিল যে নারী মূল নেতৃত্বে আসবে কিনা, না এটা আসতে পারে না, কারণ এটা হয় না, এটা শরীয়ত মতো বা আল্লাহ এটা বিধান দেন নাই। তারপরে এই অন্যান্য কথাগুলো আসে, এই মডার্নিটির নামে, এই আধুনিকতার নামে, এই অনৈতিকতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এই কথাগুলো তো ওনারা সবসময় বলে। একটি শব্দই আপত্তিজনক, সেটাকে একটি শব্দই হ্যাকার যোগ করে দিয়েছে, আপনি সেটা বলতে চান? আমি বলতে চাচ্ছি হ্যাকার বোধহয় একটি শব্দই যুক্ত করেছে, কারণ এই অন্যান্য সব শব্দ কিন্তু আমরা সবসময় শুনি। বিশেষ করে নারী সংস্কার কমিশন যখন নারী সংস্কার প্রতিবেদনটি সরকারের কাছে জমা দেয়, তার একদিন পরে যে সোহরাওয়ার্দী উদ্যানে যেই প্রকাশ্য সমাবেশ আমরা দেখি, যেখানে নারী নেতৃত্বের প্রতি যেভাবে আক্রমণগুলো করা যায়, আপনার মনে আছে সেখানে যে সমস্ত ভাষা বলা হয়েছিল, সেটা কি এই টুইটের চেয়ে কোনো অংশে কম ছিল না বেশি ছিল? এবং কথায় কথায় মেয়েদেরকে যেই শব্দটি বলা হয়, যেটাকে আমরা গালি বলি, এই শব্দটিকে আমরা শুনি না। তো এই হ্যাক বিষয়টা নিয়ে হ্যাক বলেন। বিষয়টা আমরা যতদূর জানি যে টেকনোলজিক্যালি জামাতের যারা কর্মী তারা বেশ শক্তিশালী। আমরা এর আগে দেখেছি যে একটা যুদ্ধ চলতো আওয়ামী লীগের সাথে, সিপি গ্যাং আর কেল্লা। জি, এখন আবার বট বাহিনী আছে, যে কোনো আলোচনা। তাহলে তাদের এই অ্যাকাউন্টটা এত সহজে হ্যাক করা গেল কিভাবে? এটা আসলে বুঝতেই পারছেন না, এবং আমার মনে হয় যে এইটা আমাদের মূল দৃষ্টিভঙ্গিটাকে একটু অন্যদিকে নেওয়ার জন্য এই হ্যাক ইত্যাদি নানান কিছু জামাতের চাতুরির সাথে তো আমরা পারবো না কোনোভাবেই। কারণ আপনি দেখুন যে এখন তো আমাদের আসলে আলাপ করার দরকার ছিল ম্যানিফেস্টো নিয়ে, যে তারা জিতলে শরিয়া আইন কিভাবে করবেন। যেহেতু জামাতের আমি নিজেই বলেছেন যে আমরা একবারে করব না, এই মাদক থেকে যেভাবে ধীরে ধীরে সরিয়ে আনতে হয় সেভাবে আস্তে আস্তে করব। তার মানে তারা একবার বলছে বিদেশিদের সাথে কথা বলার সময় কিন্তু বলছে যে আমরা শরিয়া আইন করব না, আবার যখন ইসলামিকদের সঙ্গে বসতেছেন তখন কিন্তু বলছেন আমরা আস্তে আস্তে করব, এবং নারীদের সম্পর্কে তারা প্রকাশ্যে বলছেন যে আমরা করব না। আবার তাদের ভোট কিন্তু নারীরাই চাইছেন, নারীদেরকে দিয়ে তারা বলাচ্ছেন। নারী বিষয়ক সম্পাদক বলেছেন যে আমাদের নেতৃত্বে আসার কোনো সুযোগ নাই, এটা ইসলামের বিধান, আমরা সেটা কিন্তু উনি একজন সম্পাদক, তার মুখ দিয়ে বলাচ্ছেন। আবার আজকে শুনলাম এই রাত 9টার খবরে একটি টেলিভিশন খবর দিয়েছে তারা পাড়া মহল্লায় জামায়াত শান্তি কমিটি তৈরি করবেন। সেই শান্তি কমিটি আপনি মনে করে দেখুন 71 তৈরি করা হয়েছিল, অর্থাৎ নাম দিয়েছে শান্তি কমিটি, সব পরিস্থিতি পর্যবেক্ষণ করবার জন্য। এটা সর্বশেষ খবর। অর্থাৎ আপনি দেখুন 80 দশকে আপনার মনে পড়বে যে তখন পাকিস্তানি শব্দটি উচ্চারণ করা যেত না, বলা হতো হানাদার বাহিনী। এখন বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে প্রতিরোধ যুদ্ধ। এই যে ডানপন্থার যে সম্প্রসারণ আমরা দেখছি, এখানে যেরকম এক ধরনের পৃষ্ঠপোষকতা আমরা দেখতে পেয়েছি, সরকারের উদাসীনতা, নির্বিকারত্ব, সে একই সাথে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে আসবারও প্রবণতা। হ্যাক বিষয়টা আপনার কাছে কতটা বিশ্বাসযোগ্য মনে হয়? একেবারেই না। কারণ এখন যখন আমরা একটা কোনো অ্যাকাউন্ট খুলি তখন দেখা যায় সেখানে 2 ফ্যাক্টর 3 ফ্যাক্টর ভেরিফিকেশন থাকে। এখন কিন্তু অথেন্টিকেটর নামে একটা ইমেইল পাসওয়ার্ড থাকবে। আপনি যখন অথেন্টিকেটর নামে অ্যাপ আছে, সেইখানে অথেন্টিসিটি। আমি তো সাধারণ একজন ব্যবহারকারী, আমারটা যখন হ্যাক হলো, ফেসবুক চলে গেল, আমাকে তো একটা মেইল করতে হলো, আমি অমুক, এই আমার এনআইডি, এই ভাই আমারটা ফেরত দেন, এরকম কোনো মেইল কিন্তু তারা দেখাতে পারে। কিন্তু সাধারণত তো ডিভাইস না থাকলে হ্যাক করা কঠিন হয়, যদিও বা আপনি পাসওয়ার্ড দিবেন। নতুন ডিভাইস থেকে লগ ইন করতে গেলে তো আবার যখন ফেরত আনবেন তখনও তো করতে হবে, ঢোকার সময় তো লাগবে। ধরেন আমি আপনার পাসওয়ার্ড জানি, কিন্তু আমি তো আপনার ফোন থেকে ঢুকছি না। হ্যাঁ, সেই তো যদি আপনার ফোন বা আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটার থেকে না ঢুকি, তাহলে কিন্তু ওই ডিভাইসটার জন্য নতুন ভাবে ভেরিফাই করতে হবে। আপনি সেই ভেরিফিকেশন কোডটা তো একটা মোবাইলে যাবে অথবা ইমেইলে যাবে, সেই দুইটাও কি হ্যাক হয়ে গেছে? এবং আরেকটা হচ্ছে সাধারণ ব্যক্তি মানুষ, আপনি ঢাকা থেকে আপনি একটু দেশের বাইরে একটু দূরে গেলেই কিন্তু আপনাকে নানান রকম প্রশ্ন করে। আর জামাতের মতো ইকুইপড একটা অনলাইন অর্গানাইজেশন, তাদের তো অনলাইনে আমরা সবাই জানি যে কি রকম তাদের প্রস্তুতি এবং নানান রকমের ব্যাপার, সেখানে হ্যাক হয়ে একটি খবর দেবে, এবং সেই খবরটি কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে দিয়েছিল যে নারী সংস্কার কমিশন কারা করেছিল।
এটা আমি তো আপনার কাছে বলা আসি বাহুল্য। আবার, সেটি হচ্ছে যে আপনারা কি এই যেটা লেখা হয়েছিল, কিন্তু আপনারা কি এই লেখার সাথে মোটামুটি একমত যে নারীরা কাজ করতে পারবে না, নারীরা বের হইতে পারবে না, কিংবা নারীদেরকে কাজ করতে দেওয়া যাবে না? এই বক্তব্যগুলো হলো অনেকটা অজ্ঞতাবর্ষিত অথবা উস্কানিমূলক। নারীর সম্মান, নারীর অধিকার, নারীর মর্যাদা প্রথম দেশে ইসলাম দিয়েছে। আপনি জানেন হিন্দুদের কিন্তু পৈতৃক সম্পত্তির ভাগ নারীরা পায় না, খ্রিস্টানও তাই, এবং এদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আসার আগে, ইসলাম আসার আগে এদের জীবন্ত কবর দেওয়া হতো এই মহিলাদেরকে। এদেরকে পাপিষ্ঠ বলা হইতো, জাহান্নামের কীট বলা হইতো অন্য অন্য ধর্মে। সেইখানে ইসলাম নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। তারা হলো মায়ের জাতি, বোনের জাতি, সন্তানের জাতি। সেখানে আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন, এক সাহাবী জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের পরে একজন মানুষের কাছে সবচেয়ে বেশি হক কার, কি প্রাপ্য? কোন বলছে তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাপ। তো 3 গুণ মহিলাদের অধিকারের ব্যাপারে ইসলাম 3 গুণ কথা দিয়েছে। এবং এখানে শুধু সমান অধিকার না, অগ্রাধিকার। ইসলামে মহিলাদের অগ্রাধিকার, তারা তাদের সম্মান ইজ্জত রক্ষা করে। আজকে দেখেন আপনি, যত মহিলা দর্শিতা হচ্ছে, ইফটিজিং হচ্ছে, পরকিয়া হচ্ছে, কারা? আপনি দেখতে পারবেন না যে বোরকাওয়ালা হেজাব পরিহিতা একটা মহিলা এটা হয়েছে, না, হয় নাই। এই জন্যে আল্লাহ তাআলা বিধান করেছেন, আল্লাহই পর্দার হুকুম বিধান করেছেন। তোমরা যেটা মনে করেন, আমরা কিন্তু খবরে দেখেছি যে তাদের মধ্যেও হয় না, এইটা দুই একটা আগে থাকে, যদি জানা থাকে এটাই হয়। কিন্তু মূল হলো নারীর সম্মানজনক অবস্থান, নারীর মর্যাদা এবং অধিকার। এটা একমাত্র ইসলাম দিয়েছে পরিপূর্ণভাবে, কেউ দিতে পারে না, কোনো দল দিতে পারে না। কিন্তু এই যে উনি যে টুইটটা করেছেন, তা বা উনি করেন নাই, হ্যাকার যেটা করেছে, এইখানকার যে মূল বক্তব্য অথবা জামাতের আমির যে আল জাজিরা টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে যে কথাগুলি বলেছেন নারী বিষয়, তার সঙ্গে কি আপনারা মোটামুটি একমত? না, ওনার বিষয়ে ওনারটা উনি বলছেন, ওনার বিষয়ে আমি একমত হবো। ওনার ব্যাপারে তো প্রথম ছোটেই একমত না। উনি যারা বলেছেন শরিয়া আইন তারা বাস্তবায়ন করবে না, এইটাই। এরপরে উনি চাপের পরে উনি বলছেন আস্তে আস্তে করব। সেটা মদের একটা অজুহাত, মদের অজুহাত আর শরিয়ার অজুহাত এক না। তার মানে আপনারা কি শরিয়া আইন করে নারীদের একদম ঘরে পাঠিয়ে দেবেন? না, এটা তো বলা হয় নাই। নারীর মর্যাদা, নারীর অধিকার সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করবো। তারা নেতৃত্বে আসতে পারবে? হ্যাঁ, কাজ করতে পারবে, চাকরি করতে পারবে, যুদ্ধে যেতে পারবে, সেনাবাহিনী হইতে পারবে, দলের আমির হতে পারবে, আমির হইতে পারবে, মানে কি বলে ওটাকে, পাইলট হইতে পারবে। কিন্তু দলের আমির হইতে পারবে? দলের আমির হবে, গাড়ি চালাবে কিভাবে? এরকম সবকিছু নারীর দলের আমির হবে কেন? এখানে ইসলামে শরিয়া আছে না? আমরা যখন শরিয়া বাস্তবায়ন করব, সেই শরিয়ার মধ্যে বলা আছে তো যে নারীরা কোন দূর পর্যন্ত উঠতে পারবে, তাদের সম্মান কি, মর্যাদা কি। কাজে এটা আমরা শরিয়া তো আসল ভিত্তি, শরিয়াই বলে দেবে নারীর পজিশনটা কি থাকবে। আপনি আমি বললে তো হবে না। আজকে আমেরিকার বিল ক্লিনটন কেন প্রেসিডেন্ট হইতে পারলো না? সবাই দেশে জানে যে হ্যাঁ, বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন অনেক ভোটে নির্বাচিত হবে, আমাদের সমস্ত প্রতিবাদ। কিন্তু আমেরিকার ওখানে আমাদের পরিচিত লোক বলছে প্রশ্নই আসে না, আমেরিকারা এইটা গ্রহণই করে না কোনো মহিলা রাষ্ট্রে আমেরিকার প্রেসিডেন্ট হোক। অন্য দেশে তো হয় না, অন্য দেশ বাংলাদেশে তো 30 বছর ছিল, বাংলাদেশে তো 30 বছর ছিল। আমেরিকার পাচাটা, এই যেগুলা বলেন এগুলো সব হলো আমেরিকার পাচাটা। দুইবার, মানে দুইজন নারী প্রধানমন্ত্রী। ইংল্যান্ড, ফিনল্যান্ড যেগুলো দেখেন, ইংল্যান্ড, তারপরে জার্মানি, এগুলো সব পাচাটা। তো এগুলো হলো সব আমেরিকার পাচাটা। তাদের মধ্যে আপনার এই পাচাটা কি করেছে যে আমেরিকা, এই যে আমেরিকা ইংল্যান্ড থেকে, ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করলো, বুঝলেন, যাদের থেকে, তারা এখন তাদের পাচাটে। মানে পাঁচেটি কি করছে বুঝলাম না, পাঁচেটি কি করে? ক্ষমতায় থাকে, কোন জায়গায় ক্ষমতা থাকে, কোন জায়গায়, কোথায় কোথায়, সব জায়গায়, সমস্ত রাষ্ট্রগুলি। আজকের আমাদের যেমন পাচাটা, আমাদের যেমন পাচাটা, ভারত পাচাটা, এই তারপরে ভারত দিয়ে গেছে, ওবামা দিয়ে গেছে যে আমি তো এত দুনিয়া, আমার সারা মহাবিশ্ব আমার নিয়ন্ত্রণ করতে হয়, পায়ের নিচে তো ময়লা থাকে, ওখানে চাটলে কিভাবে? কিন্তু একে বলে গেছে যে এই বোধহয় নরসীমা তখন ছিল যে এই সাবকন্টিনেন্টাল যে এই রাষ্ট্রগুলি, এগুলো তুমি দেখভাল করবা বলে গেছে তাকে। এখন তারপরে তার বাড়ায়, এখানে বলছে স্যার দেখা করতে পারি, এই যে মোদি বলছে স্যার দেখা করতে পারি, এ প্রতিকাশিত। এটা এপস্টেইন ফাইলসের কথা বলছেন আপনি, এপস্টেইন ফাইলস যেটা প্রকাশিত হচ্ছে, আপনি কি সেটা রেফারেন্স দিচ্ছেন? হ্যাঁ, এখন যেটা হলো যে এই যে অবস্থাটা, আপনি আমেরিকায় হয়েছে কিনা, তারাই তো এটা মানতেছে না, আমেরিকা হয়েছে কিনা।
আমেরিকা তো মূল একক তো পরাশক্তি না। তাহলে কি আপনারা কিন্তু আমেরিকাকে আদর্শ হতে পারে একজন না, না, ইসলামিক দলের? আমেরিকা- আপনি না, উদাহরণ এটা- দিচ্ছেন এটা খ্রিস্টান আমেরিকা। ধর্ম, এটা তাদের খ্রিস্টান। না, কিন্তু আপনারা এটা তো- খ্রিস্টানিটি। আপনারা তো না, না, ইসলামিক দল। আমরা আপনারা বলি তো উদাহরণের এই- সময় এই- আমেরিকার এইটার উদাহরণ বিরুদ্ধে আপনারা দিচ্ছেন। বলেন না কেন? খালি ইসলামে কি করবে না, এইটি খালি খুঁজে খুঁজে আনেন ইসলামের মধ্যে ওদের নিয়ন্ত্রণে। আমরা মাহবুব আলী, এই, আপনার না, কাছে না, আসবো। না, 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 আমরা ওরা- বিরোধীতে যাবো। আপনি এইটা বলেন না কেন? আমেরিকা কি হলো ওইটা বলেন না কেন? খালি আমাদের দেখেন শরীয়ত হলে আল্লাহ প্রদত্ত আইন, কোনো মুসলমান শরীয়ত অস্বীকার করলে আপনি সত্যিকারের মুসলমান দাবি করতে না পারেন। না, আমরা অস্বীকার করছি না। পরিষ্কার কথা, আমরা পরিষ্কার আপনার কথা। কাছ থেকে এটা করেন ব্যাখ্যা না জানতে কেন? যাচ্ছি। এইটা আমরা তো কাদের অস্বীকার- আমরা ইন্ধনে, বুঝতে চাচ্ছি। কাদের আমরা তো ইন্ধনে? অস্বীকার না, করছি। না, আমরা তো অস্বীকার অস্বীকার অনেকটাই তো। না, না, আমরা এই বুঝতে জায়গা তো চাচ্ছি। শোনেন, আমি একটা কথা বলি, শরিয়া আইন ব্যতীত এই দেশের একটা সুস্থ তাহলে আপনি কি মনে করেন যে জামাত যে এখন শরিয়া আইন থেকে সরে এসেছে এটা একটা কথার বরখেলাফ? কথার বরখেলাপ না, নীতির আদর্শের বরখেলাপ না, তাদের যে সৎলোকে আল্লাহর আইন চাই সৎলোক, এটার বরখেলাপ না, নীতির আদর্শের বরখেলাপ না, এটা তাদের। মাহবুব যে আপনার কাছে আসবো, আপনি এই বিষয়টিতে কথা বলবেন। কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তানে বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী হয়েছেন এবং দলেরও প্রধান হয়েছেন। তো এবং পাকিস্তানকে বেশ উদাহরণ হিসেবে এখন সব জায়গাতে ব্যবহার করা হচ্ছে। তো তাহলে এই যে পাকিস্তানে হতে পারে, ইন্ডিয়াতে হতে পারে, বাংলাদেশেও ছিল। বাংলাদেশে তো হয়েছেই। তো তাহলে কোনো দেশে তো শরিয়া আইন ছিল না, এগুলো আপনি একটা না, শরিয়া আইন ছিল। আফগানিস্তানের মতো আমাদের হয়ে যেতে হবে ব্যাপারটা। আফগানিস্তান বলা হয় নাই, মদিনার মতো হবো। আচ্ছা। আপনি খালি খোসাই খোসাই ওখানে আনেন কেন? আফগানিস্তানে সাম্প্রতিক আজকের ঘটনা তো। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র, সবচেয়ে সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনা তো সমৃদ্ধি, আমরা- শোনেন, অর্থনৈতিক সমৃদ্ধি সবচেয়ে আফগানিস্তানে। খোসাই খোসাই অধিকার মদিনার কথা বলতে পারেন না? অত দূরে তো মদিনার কাছে- থেকে আনবো আমরা, আফগানিস্তানে নেবো কেন? আচ্ছা, আপনি বলবেন আমরা- মদিনার আমরা স্টাইলে। কোথায় যাবো এই তারেক বিষয়ে- জিয়া বলছে এই বিষয়ে যে আমরা মদিনার- বিরতির পর একটা মদিনার সিদ্ধান্ত আমরা নেব। বলবো। আপনি মদিনা বলেন, না, আফগানিস্তানে খোসাই যারা খোসাই আফগানিস্তানে এখনো যান কেন? এখনো তো আছে। কেন আপনি ওখানে যান কেন? মদিনা যাইতে পারেন না আপনি? কাছে তো, আফগানিস্তান কাছে। তা আফগানিস্তান আছে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে। দেখেন আপনি? আফগানিস্তান- হ্যাঁ, আপনি দেখেন না, আসেন, দেখেন তার আমরা- মান, দেখেন আপনি। আমরা জনাব এটা বাইট আশরাফ আলী করেন, আকরম, মাহবুব আপনি বাইট আজিজ। করেন, তার মান বাইট করেন, আপনি টুইটে বাইট করেন। না, জনাব আশরাফ আলী দেখেন আকরম, অবস্থা। মাহবুব আজিজ, এবং আমরা- জিরো টলারেন্স, দুর্নীতি জিরো টলারেন্স। ইহুদিদের বানানো এগুলো ব্যবহার করা ঠিক হবে? আপনি দেখেন, এটা এত ইহুদিদের- উস্কানিমূলক কথা বলেন কেন? সাংবাদিক হইছেন, নিরপেক্ষ থাকবেন। এই সাংবাদিকটাই তো দেশ ধ্বংসের জন্য আচ্ছা। যতগুলো উপাদান, তার মধ্যে একটা কিন্তু গণমাধ্যমে। ঠিক আছে। রেগে যাচ্ছে। না, 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 ঠিক না, আছে, না, ঠিক আছে। এটা এটা বলতে হবে। বুঝতেই এটা পারছেন, বলতে হবে। আসেন। আজকে প্রথম আলো না, কি না। করছেন? তারেক জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে কি লেখছেন প্রথম আলো? জনাব আশরাফ আলী আকরম। আগের আমলে। আর এবং এখন মাহবুব লাগে কি আজিজ। প্রথম আলো? বুঝলেন না? আমরা- এই তো আমরা সাংবাদিক। এখানে একটা বিরতিতে ভাই, এই যাই। তো সাংবাদিক দেখি আমরা। আমরা চিনি এখন তো। একটা বিরতিতে এরা তো যাই। আমাদের আমরা ভাই একটু ব্রাদার, আমরা বুঝতে চিনি তো। চাচ্ছি, না, না, এই সাংবাদিকের চিনি তো আমরা। এরা কারা? আমরা এখন একটা বিরতিতে যাব। আমরা দেখলাম যে বেশ উত্তপ্ত বাদানুবাদ হচ্ছিল, কিন্তু এই উত্তাপের মধ্যে খানিকটা শীতলতা এনে দিবে আমাদের পরবর্তী বিজ্ঞাপনগুলি। চলমানের সঙ্গে থাকবেন, ফিরে আসবো আবার। বিরতির পর ফিরে এলাম চলমান নিয়ে, এবং চলমানের একটু আগেই যে বিষয়টি ঘটছিল সেটি আপনারা দেখেছেন, একটি চলমান বাদানুবাদ ছিল, কিন্তু সেই রকম বাদানুবাদে ফিরে আসতে পারছি না আমরা। মাহবুব আজিজ, আপনার কাছে যাই। এই যে আমরা দেখছি যে জামাতে ইসলাম বলেছে তাদের দলে কোনো নারী আমির হতে পারবে না, তারপর তারা কোনো নারীকে নমিনেশনও দেয় নাই, কোনো নারী তাদের হয়ে নির্বাচন করছেন না, তারা নারীর কর্মক্ষেত্রে অবস্থানকে বেশ নেতিবাচকভাবেই দেখেছেন। কিন্তু এই যে ভোট চাইতে যাওয়া কি কোনো কর্ম না? এই যে বাড়িতে বাড়িতে যাওয়া কি কোনো কাজ না? এটা আমাকে মাঝে মাঝে আমার একটা কৌতূহলী মন জানতে চায় যে এই যে ভোট চাইতে যাচ্ছেন, দলের হয়ে কাজ করছেন, সেই কাজটা কি কোনো কাজ না? নাকি সেইটা বিনামূল্যে কাজ করলে এটা কাজ হয় না, অথবা আপনি যদি স্বেচ্ছাশ্রম দেন তাহলে সেটা কাজ না, টাকা নিলেই কেবল কাজ হয়? এটা একটা। আরেকটা জিনিস আমার খুবই জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে তাদের শরিক দলগুলোর মধ্যে তো নারী প্রার্থী আছে, এবং সেই অর্থে খানিকটা প্রচলিত হিজাব করে না, খানিকটা বেপর্দা নারী প্রার্থীও আছেন। বিলবোর্ডে নারীর ছবি আছে তাদের শরিক দলে। ধামরাই এলাকায় যিনি আছেন তিনি বিলবোর্ডে তার ছবি আছে। তো এত বড় নারীর ছবিওয়ালা জায়গাতে তাদের দল, তাদের ভোটাররা কি সেখানে ভোট দিবেন? এইটা আমার খুবই জানতে ইচ্ছা করে, কেননা তারা তো পরিষ্কার বলেছেন যে নারীর এরকম বাইরে ঘোরাফেরা করা এবং নারীর যেরকম বেপর্দা চলাফেরা করা, এটা তো ঠিক না। এই হ্যাকের বিষয়ে আমার একটা কথা আছে, প্রশ্ন, যদি আপনি জামাতের কেউ না, কিন্তু আপনার ব্যাখ্যাটা আমার জানতে ইচ্ছা করে। সেটা হচ্ছে যে তারা বলেছেন হ্যাক হয়েছে, কিন্তু এই হ্যাকড যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসের কোন জায়গাতে তাদের আপত্তি আছে এটা কিন্তু তারা বলেনি। শুধু এইবার ওনারা কিন্তু বলেন না যে কোন জায়গাটা ভুল এই হ্যাক হওয়াতে, কোন জিনিসটা মিথ্যা বলা হয়েছে আর কোনটা সঠিক। হয়তো এই একটি শব্দ পুরাটাই নেই। কি ভুল নাকি শুধু একটা শব্দ সেই। ভুল? আরেকটা জিনিস দেখুন, যে এই যে গত 54 বছরের আমাদের এই যে ইতিহাস, রাজনৈতিক ইতিহাস আমরা কথা বলছি, আজকে ওনাদের ইসলামী আন্দোলনের সম্ভবত 260+ আসনে তারা দাঁড়িয়েছেন, এবং একটি বড় রাজনৈতিক দল হিসেবেই তারা মাঠে আছেন।
কিন্তু দেশের যে 51% হচ্ছে ভোটার নারী, তারা কিন্তু বারবার নারী সম্পর্কে একটি শব্দ বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, মা শব্দটি বলেন, অত্যন্ত ইমোশনাল হয়ে যায় আমরা, ঠিক আছে, কিন্তু মা হিসেবেই শুধু নারীকে কি আমরা দেখব না? নারী নেত্রী হবে না, নারী বৈমানিক হবে না, নারী যুদ্ধ করবে না, নারী দেশ শাসন করবে না, এটা কি উনি করে কিন্তু হতে বলেছেন পারে? নারী যুদ্ধ করবে, যুদ্ধ দেশ শাসন করবে, করবে, সব উনি ব্যবস্থা বলেছেন, করবে, কি করে করবে যদি তারা আমি একটু শেষ শুধু করি। রাষ্ট্র ক্ষমতার না, প্রধান পদে আমাকে আসীন একটু হবে না। বলতে দেন পুরো প্রক্রিয়াটা। মন্ত্রী তো হতে পারবে, হ্যাঁ। শুধু প্রধানমন্ত্রী হতে পারবে না। না, এখন উনি প্রধান বিচারপতি হতে পারবে না, প্রধান সেনাপতি হতে পারবে না। প্রধান উনি হতে বলতেছেন পারবে না। প্রধান না, সেনাপতি হতে তিনটা, পারবেন না। প্রধান সেনাপতি। আমি একটু বলি ভাই, আচ্ছা, প্রধান সেনাপতি, আপনি- প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি এসব হতে আচ্ছা পারবে না। সিইও হতে পারবে না। রাষ্ট্রপতি হতে পারবে, না, তাও পারবে না। কোনো সিইও হতে পারবে না, যে কোনো প্রতিষ্ঠানে, মানে প্রধান হতে পারবে না, কারণ এখন না, না, বিষয়টা হচ্ছে আচ্ছা, not on the top post, ঠিক আছে, ওনারটা উনি বলবেন। প্রতিষ্ঠানের সি হওয়াটা আর একটা প্রধান বিচারপতি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়া এক জিনিস না তো। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো কি, আমি একটু বলি কথাগুলো, আপনি যদি একটু মন দিয়ে আমাকে বিবেচনা করেন, কারণ আমাদের এগুলো জানার দরকার আছে। সেটা না, হচ্ছে জানার কথা একটা, এক ধরনের থাকে, আর এটাকে সমালোচিত করা, একটু বলি, না, আমরা কোনো সমালোচনা না, করছি না, সমালোচনা আমরা না, জানতে চাচ্ছি আলোচনা যে আসলে করছি। কি আর একটা হতে ব্যাপার পারবে, হচ্ছে কি, কি হতে ভোটার পারবে না। হিসেবে আমাদের সব ভোটার তো এখানে কথা বলতে পারছে না, আমরা তাদের প্রতিনিধি হয়েও অনেক সময় কথা বলি সাংবাদিকরা, যে এই ব্যাপারটা কিভাবে ঘটছে। আপনি দেখুন যে আপনি পোশাক আশাকের ব্যাপারে নারীকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, এক একটা পেশার এক এক ধরনের পোশাক প্রয়োজনীয় হয়। যিনি বৈমানিক হবেন, উনি যিনি চোখ নাক ডাক হাত পাট সব কিছু আটকে গিয়ে একটা এই আকাশে উঠে যান, তারপরে যখন প্রয়োজন হবে প্যারাসুটে গেতে তিনি তার হিজাব খুলবেন নাকি এই বোরকা খুলবেন না প্যারাসুটে নামবেন, কাজে তাকে তো আগেই আটকে দেওয়া হচ্ছে। আরেকটা কথা হচ্ছে, এই নারী আর পুরুষ যে বিষয়গুলো, এগুলো তো আসলে সমাজ তৈরি করে। একটা শিশু যখন 2 বছর বা 3 বছর থাকে, তাকে কি শিখায় কে যে তুমি নারী বা পুরুষ, তুমি রাতে এটা করতে পারবে না, তুমি এখানে যেতে পারবে না, এই বিধিনিষেধগুলো তো সমাজ শিক্ষা দেয়। তাহলে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে এভাবে শিক্ষা দিব, তুমি নারী, তুমি এটা করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তোমার জন্য রাতের বেলা বিশ্ববিদ্যালয় তৈরি হবে, তোমার জন্য আলাদা আলাদা ট্রেনের কামরা হবে, তোমাদের জন্য আলাদা আলাদা কয়েকটি জেলাও হয়তো তখন করা হবে, এই জেলাগুলোতে খালি নারী থাকবে। কাজে এই নারী পুরুষের এই বিভাজন, একটা যে প্রগতিশীল যেই দেশের স্বপ্ন আমরা 71-এ দেখেছিলাম, ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, সেখান থেকে কত দূরে আমাদের নিয়ে যায়। তাহলে কি আমরা কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করছি? না, কিন্তু এখানে তো আমার প্রশ্ন আছে বলেন। যে আপনি ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের কথা বলছেন, কিন্তু যে সংস্কার প্রস্তাব করা হয়েছে সেখানে তো এই দুইটা শব্দ নাই। অবশ্যই এই কারণেই তো আমার এত আপত্তি যে 30টি দলের সাথে মিলে যে সংস্কার প্রস্তাবটা করা হলো, সরকার ডানপন্থাকে উস্কায় দিচ্ছে বলেই, এই সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করছে বলেই কিন্তু সংস্কার পদ্ধতিতে গোটাকে তাহলে কি সরিয়ে আপনি দেওয়া মনে হয়েছে। করেন এই সরকার কোন জায়গায় কথার খেলাপ করেছে? কথার খেলাপ অবশ্যই করেছে, কারণ মুক্তিযুদ্ধ তো আমাদের একটা বড় দেওয়া কথা আমাদের প্রত্যেকের কাছে, সেটা কি খেলাপ নয়? আমি যখন আপনি ছোট্ট করে আরেকটি কথা শুধু আমাকে বলবেন, সেটা হচ্ছে যে আমরা যখন দেখলাম এনসিপি জামাতের সঙ্গে গেল, তখন এনসিপির অনেক প্রমিনেন্ট সদস্য যারা গুরুত্বপূর্ণ তারা বেরিয়ে গেলেন, তাদের মধ্যে একটা বিরাট অংশ নারী। আপনার কি মনে হয় যে এনসিপি কি নারীদেরকে দেওয়া তার কথা রাখে নাই? না, এনসিপি তো অবশ্যই কথা রাখেনি, কারণ নারীতে 16ই জুলাই যেই হাজার হাজার নারীরা রোকেয়া হল থেকে বেরিয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এই মিছিল থেকে কিন্তু শুরু 36 জুলাইয়ের। কাজেই তাদের যে বড় অংশীদারিত্ব ছিল, শুধু সেখানে কেন, প্রত্যেকটা লড়াই সংগ্রামে নারীদের ভূমিকা আমাদের এখানে সবচেয়ে বেশি। এবং সেই কারণেই হয়তো এই ভাইদের দল কওমি মাদ্রাসায় শেখ হাসিনা কওমি জননী হয়ে বসেছিলেন, তখন কিন্তু নারী নেত্রীকে মানতে অসুবিধা হয়নি। তখন শেখ হাসিনাকে কওমি জননী তাদের নেতারা বানিয়েছিল, আমাদের নেতা না, ইসলামিক আমাদের নেতা না। তারা আপনার সময় আপনাদের যে নির্দিষ্ট দল তা কওমি জননী চাইছিলেন যে ইসলামিক আন্দোলনের একটা গ্রুপ, তারা আওয়ামী লীগের সাথে কওমি জননী বলছে, আবার এখন একটা গ্রুপ তারা খালেদা জিয়াকে মা বলছে। তার মানে কি আমরা তো জানি না কে কোন গ্রুপ। আমাদের কথা হচ্ছে আপনারা যখন সরকারের অংশী হন তখন নারী নেত্রী মানতে অসুবিধা হয় না। না, আমরা সব সরকার আপনারা বলেন কেন? আমি শেষ করি ভাই, আপনার সময় আপনি বলেন। আপনারা বলেন কেন? সব এক পালায় উঠেন। আমি একটু বলি আমার কথাটা, যুক্তিটা দিতে বলেন।
2001 সাল তো পিছনের ঘটনা। 2001 সালে পাশাপাশি নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিসভায় থাকার পরে ওই দলের সাথে আপনারা কি করে বৈঠকে বসে একসাথে গেছিলেন? এই সেদিন গেলেন কেন? তার মানে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন। তাহলে আপনি গেলেন কেন? ইসলাম দেশ মানবতার জন্য করছে এটা। আপনি গেলেন কেন? জনাব আকবর, উনি আসলে অ্যাজ এ হোল সকল ইসলামী দলকে একসঙ্গে ধরে বলছেন, কিন্তু আপনাদের দল করেন না। কেন এটা বলেন? তাহলে কারা এটা করেছিল আপনি একটু বলেন, আপনি একটু হ্যাঁ? ব্যাখ্যা করে দেন যে কারা কারা এই কাজগুলি করেছিল। কারা করেছে আপনি জানেন না? উনি যাদেরকে বলেন নিজামী, তারপরে কি কয় এরা কওমি মুজাহিদ, জননী, নিজামীদের দল নয়। তারপর না, কওমি কিন্তু জননী, ওনারা তো কওমি সেখান থেকে জননী, বেরিয়ে এসেছে। বাইতুল মোকাররমের কোথায় বেরিয়েছে? খতিব সেদিন বলেছেন, না আপনারা বাইতুল একসাথে না, মোকাররমের ওনারা জোট ত্যাগ করেছেন। বাইতুল মোকাররমের খতিব সেটা তো বলেছেন এই 2026 সালে, হেই, 25 সালে। আপনারা গণমাধ্যম আপনারা যা করেছেন এই দেশটাকে ধ্বংসের জন্য অন্যতম একটা উপসংগ যে আপনারা হ্যাঁ, পাকিস্তান তো ধ্বংস আমরাই করেছি। আপনারা তো বাংলাদেশ বানাবেন। আমরা তো পাকিস্তানকে ধ্বংস করেছি। আপনারা হ্যাঁ, আমরা পাকিস্তানকে ধ্বংস আপনি করেছি। করেন নাই, আপনি করছেন। আমরাই করেছি। আপনি করছেন। ওই যে বললেন এই দেশের জনগণ গণমানুষ, আপনারা কি? আপনারা আপনারা কি তো তাহলে? এই যে সুবিয়া কামাল আইয়ুব খানের এই কায়দে আজমের প্রশংসা করছে, আবার স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর প্রশংসা করছে এই সুবিয়া কামাল। এটা আপনারা। এই যে আপনার এটা কি শ্যামল দত্ত, আওয়ামী লীগের দালাল একটা বইছে প্রেস ক্লাবে, এই শ্যামল দত্ত একটা প্রোগ্রাম করতে পারেনি। শ্যামল দত্ত পাকিস্তান ভাঙিছিল কেনা এই সুফিয়া কামাল। আমরা ব্যক্তিকে এরা সুর পাল্টাইছে, এরা সুবিধা আমরা নেওয়ার জন্য, ব্যক্তিকে আক্রমণ এইসব না করি। সাংবাদিকরা সুবিধা নেওয়ার জন্য। কওমি জননী যারা করেছিল এই সমস্ত ইসলামিস্টরা বদলায় নাই। না না, এইটা খালি সাংবাদিকদের দোষ দিচ্ছেন কেন? এইটা আমাদের বলবেন কেন? আপনি বলবেন আলাদাভাবে। আপনি কি শ্যামল দত্ত নাকি? আপনি শ্যামল দত্তের কথা আমাকে বলছেন কেন? আপনি স্পেসিফিক বলবেন। আপনি আপনি শ্যামল দত্তের কথা আমাকে বলছেন কেন? আপনি স্পেসিফিক বলেন। আপনারা বলেন কেন? এই আপনারা শ্যামল দত্তের কথা আমাকে বলেন কেন? আপনি কি সুফিয়া কামাল? আপনি সুফিয়া কামালের কথা আমাকে বলেন কেন? তাহলে আপনি আমাকে সব বিষয় দিয়ে বলছেন। প্রথম আলো কি করেছে আমরা শুনি, তারপর আমরা একটা বিরতিতে যাব। প্রথম আলো কি করেছে? না কি করেছে? আগের বারের যারা ছিল ওই যে 2008-এর আগে প্রথম আলো কি লিখছেন? বাংলাদেশ বিশ্বের তৃতীয় দুর্নীতিবাজদের মধ্যে একজন। এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছিল। না এটা সকল পত্রিকা বলেছে। না এটা পত্রিকা লেখছে তো। হ্যাঁ, কিন্তু এটা তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে। তারপরে হইলো 100 কোটি টাকা আনছে বাবর সহ তারেকের নির্দেশে এই যে থেকে। এই এত জঘন্য কথা লেখলো প্রথম আলো, আর আজকের বলে তার 47% ভোট পাবে, অমুক % ভোট পাবে। এগুলো তো সবই জরিপ যারা করে তারা বলেছে। জরিপ তো টাকা দিয়ে জরিপ হয়, এই এত ভুয়া জরিপ, সব ভুয়া জরিপ, এগুলো সব ভুয়া। কাজে এই জন্যে আমি একটা কথা বলি, ক্ষমতাসীনরা স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তা অনেক কিছু ধ্বংস করেছে। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, সন্ত্রাসী বিশ্ব বানাইছে, চাঁদাবাজ দখলবাজ সবগুলো তারা করেছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করছে যেটা, তারা জাতীয় চরিত্রটা ধ্বংস করেছে। জাতীয় চরিত্র বলতে কোনো চরিত্র নাই। তো জাতীয় চরিত্র ধ্বংসে আর কারো কোনো অবদান না, নাই? এই ক্ষমতাসীনরাই সবচেয়ে বেশি করেছে। ক্ষমতাসীন যারা থাকে তারাই কিন্তু এটা ধ্বংস করেছে। আজকে দেখেন, আমরা দুর্নীতিবাজ, সচিবরা দুর্নীতিবাজ, বিচারপতি, প্রধান বিচারপতি আজকে সামনে যে হাত জোবা করে দাঁড়ায় খায়রুল হকের মতো প্রধান বিচারপতি, সিনহা দেশ থেকে পালাই গেল প্রধান বিচারপতি। তারপরে এই যে প্রধান নির্বাচন কমিশন আপনার এই যে নুরুল হুদা শামসুদ্দারা গলায় জোতার মালা দিয়ে তাকে হাঁটাইতে হয়। এই যে জাতীয় চরিত্র এগুলো সব সরকার করছে, ক্ষমতাসীনরাই করেছে। ক্ষমতাসীনরাই এই সব লোকগুলোকে ব্যবহার করে তাদের পক্ষে নিয়েছে। সাংবাদিকতার নামে গণ অভ্যুত্থান হয়েছে, সেই জন্যই গণ অভ্যুত্থান হয়েছে। এবং এই যে আপনি কথাগুলো বলতেছেন, তার মানে কি আফগানিস্তান হয়ে যেতে হবে, নারী শিক্ষা বন্ধ করে দিতে হবে? আপনি বারবার এটা আনেন কেন? কারণ আপনি যা বলতেছেন সব দিকে চলে যাচ্ছে। তো আপনি প্রথম আলো যেমন এজেন্ট, আপনি একটা এজেন্ট। হ্যাঁ, আপনি এজেন্ট তো একটা গালি, আপনি যুক্তি দেখান। আফগানিস্তানের আমার কথা মধ্যে কথা বলবেন না। আমি আফগানিস্তানে কখন আনছি? উনি খোসাইয়া আফগানিস্তানে মানে কি? তা আমরা না এই কথাটা উনি বলে কেন? না, ওরা ভালো ক্রিকেট খেলে। হ্যাঁ, ওরা ভালো ক্রিকেট খেলে। আর না, ভারতের খেলে কেনা, এগুলো সব ভারতের যারা, না ওরা ভালো ক্রিকেট খেলে। ভারতের যারা পদলেহন করে তারা এই বারবার আফগানিস্তান দিকে এত মনোযোগ কেন? একবার বলেন পা চাটে, একবার বলে পাটাকে খুব খারাপ জিনিস দেখি। মোজা পরা থাকে, চাটবে কি করে? কতগুলো দল আছে পা চাটা ছাড়া তো কোনো যুক্তি দিতে পারতেছেন না। আমি বিদেশি এজেন্সি নিয়ে যারা পত্রিকা চালায়, বিদেশি এজেন্সি নিয়ে যারা টিভি চালায়, বিদেশি এজেন্সি নিয়ে যারা রাজনীতি করে,
এরা হলো দেশ হ্যাঁ, জাতি, আমাদের মানবতার এখন শত্রুরা। একটা বিরতি নিতেই হবে। আমরা এখন একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসব চলমান নিয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছিলেন যে এইখানে বেশ পাল্টাপাল্টি অভিযোগ চলছিল। এই অভিযোগের যে আনন্দ, সেইটা থেকে আপনাদেরকে বঞ্চিত করার জন্য আমরা একটু দুঃখ প্রকাশ করি। আরেকটি বিষয় হচ্ছে, আলোচকদের বক্তব্য যার যার নিজস্ব, এর জন্য সম্পাদক এবং অন্য কেউ দায়ী নয়। চলুন আমরা বিরতিতে যাই। বিরতি শেষ হয়েছে, ফিরে এলাম চলমান নিয়ে নেক্সাস টেলিভিশনে এবং মাহবুব আজিজের সঙ্গে কথা শুরু হবে। মাহবুব আজিজ, একটা অভিযোগ এসেছে যে যখনই আপনি আফগানিস্তান বলেন, শুধু আফগানিস্তান বলেন, কিন্তু এরা তো লড়াই করেছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তারা সেইখান থেকে রাশিয়া এবং আমেরিকা, দুটি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে। তাহলে এই যুক্তির উত্তরে আপনি কি বলবেন? আরেকটি হচ্ছে যে আপনারা কি কখনো কখনো প্রভাবিত থাকেন? কেননা আমাদের আরেক আলোচক বলছিলেন কিন্তু যে আপনারা প্রভাবিত থাকেন, আপনারা এক পক্ষ নেন, আরেক পক্ষ নেন না। তো আপনি একটু ব্যাখ্যা করেন। আপনি যেমন বলেছেন যে তাদের পক্ষের কিছু লোক জননী বানায় সবাইকে, তারপরে কথার বরখেলাপ করে। এবং আপনার সঙ্গে আরেকটা প্রশ্ন করে রাখি একই সাথে, সেটি হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে এনসিপি থেকে নারীরা তেমন দাঁড়াতে পারে নাই, অল্প কয়েকজন, তার মধ্যে একজন আবার বিদেশ থেকে এসে দাঁড়িয়েছেন। আর এইখানে তাদের যে মূল নেতৃত্ব যারা দিয়েছিলেন, তাদেরই কয়েকজন বেরিয়ে গিয়েছেন এবং একজন মাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই যে তার নিজের দলের সঙ্গেই তরুণরা এক ধরনের কথা রাখলো না, জি এইটা কেন হলো? জি, এই প্রসঙ্গটা পরে বলি, আগে ভাইয়ের এই বিষয়টা নিয়ে আসছি যে উনি বলছেন যে আফগানিস্তানের যে লড়াইয়ের ব্যাপারটা এবং তালেবানের লড়াই, আসলে দেখুন যে এই যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে এই লড়াই কিন্তু আফগানিস্তানে একা করেনি, ভিয়েতনাম করেছে, ল্যাটিন আমেরিকায় হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে, খোদ বাংলাদেশেই হয়েছে। আমাদের অত দূর যেতে হবে কেন? বাংলাদেশে কি লড়াই হয়নি? বাংলাদেশে লড়াই কি পাকিস্তানের হয়ে সপ্তম রণতরী আমেরিকা পাঠিয়ে দেয়নি? অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা এই কথা বলেছে, এটা তো নতুন কিছু না। কিন্তু যারা যুদ্ধ করলো, যুদ্ধ করবার পর যেই বিজয়ী জাতি যখন একটি নারী গোষ্ঠীকে অন্ধকারে ঢুকিয়ে দিল, তাদের জন্য স্কুল বন্ধ, কলেজ বন্ধ, শিক্ষা ব্যবস্থা বন্ধ, এটাকেই তো আমরা অন্ধকার যুগ বলবো। যাদেরকে একজন নারীকে নিতে, কি যেন আরবিতে শব্দটা বলে, মেহরাম না কাকে নিয়ে যেন সাথে করে যে নিয়ে যেতে, মাহরাম বলা হয়। এই যদি হয়, একটা মানবিক একটা পৃথিবী তো আমরা চাই, এবং আমরা তো এই চোখটা দিয়ে পৃথিবীটা দেখতে চাই। আমরা তো বেহেস্ত পাওয়ার জন্য 24-এর গণ অভ্যুত্থান করি নাই। আমি কিন্তু রাষ্ট্রের কাছে বেহেস্ত চাই না। আপনি বেহেস্তিতে গিয়ে আমার এই অফুরন্ত অনন্ত সুখ আমার আল্লাহর কাছে আমি চাইবো কি, সেটা তো আমি এইভাবে সামাজিকভাবে সবার সামনে দেখাই চাইবো না। এটা তো একটা দার্শনিক লড়াই আমার সাথে আমার আল্লাহ, বা দার্শনিক চাওয়া পাওয়া। আমার কাছে ইহজাগতিক যেই সমস্ত আমার হিসাব নিকাশ, আমার গণতন্ত্র, বাক স্বাধীনতা, আমার খাদ্য, বস্ত্র, অন্ন, এগুলো তো সব পৃথিবীর চাহিদা। ওই বেহেস্তে গিয়ে তো আমার বস্ত্র আর খাদ্যর জন্য আন্দোলন করতে হবে না। আমার এইখানে আন্দোলন করতে হচ্ছে, এইখানকার চাওয়া পাওয়া নিয়ে আমার যে হিসাব নিকাশ, সেইখানে আপনারা বলবেন না নারীদেরকে তো 0.5% দেওয়া হয়েছে। 0.5% দেওয়া হয়েছে কারণ ইসলাম তো সর্বশেষ এসেছিল। বিদ্যুৎ আবিষ্কারের পর আর কোনো ধর্ম আসে নাই, ভবিষ্যতেও আর আসবে না। এগুলো সব আলোকিত হয়ে গেছে, সবই আল্লাহর হুকুমেই হয়েছে। গাছের একটি পাতাও তার হুকুম ছাড়া চলে না। কাজে এইসব নিয়ে আমার আপনার তর্ক করার দরকার নাই। যেই এত বহু বিচিত্র যে সংস্কৃতি, এত বিচিত্র যে সমাজ, ধর্ম, সবই তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ কি হিন্দুদের সৃষ্টি করেন নাই? আল্লাহ কি দেবদেবতা সৃষ্টি করেন নাই? তাহলে কি এই যুদ্ধ আমরা কার নামে করি? আল্লাহর নামেই আমরা আরেক জাতিকে কেন নির্ধারণ করতে যাই? এগুলো তো খুবই প্রাথমিক একটা বিষয়। আমার আল্লাহ কি আপনি আমাকে জোর করে শেখাবেন? আমার কি আল্লাহ, আমি তো আমার বিচার তো আমার আল্লাহ করবে। কাজেই এই যে বিষয়টা, তারা কিছু নিয়ম কানুন বেঁধে দিতে চাচ্ছেন, এবং এই আফগানিস্তান কেন উদাহরণ হিসেবে আসে, এটা সমসাময়িক একটা ঘটনা, যে কি করে এত শক্তিশালী একটা জাতি। পারলাম, কিন্তু আপনি কি মনে করেন যে এই সন্দেহ কোনো ভিত্তি আছে যে আমাদের দেশের? কারণ আমাদের দেশের ইসলামিস্টরা আফগানিস্তানে যান, সেটা কিন্তু আমরা এই সম্প্রতি গত 1 বছরের মধ্যে দেখছি। ওনারাও আসেন, আমাদের কাছে খুব স্থানের সাথে আমাদের খুব সম্পর্ক দেখতে পাচ্ছি। ওইদিকে পাকিস্তান, এদিকে আফগানিস্তান, আরো স্থান আছে, উজবেকিস্তান, কিরগিজস্তান। এবং আমি শেষ করি, আমি বলি আমাদের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাংলাদেশের নামও যদি চেঞ্জ করার একটা সংস্কারের প্রস্তাব আসে, আমি অবাক হব না। সেটা হইতে পারে বাংলাস্তান। আশা করি আসবে না। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার কাছে আসছি। হ্যাঁ, এটাই আপনার আলোচনা। আমি একটু জানতে চাই যে আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন যে এই
গত যে রাজনীতি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি শ্রদ্ধা হারিয়েছেন রাজনীতির প্রতি, এই রাজনীতিবিদদের প্রতি, সাংবাদিকদের প্রতি, আপনি প্রায় সকলের উপরে শ্রদ্ধা হারিয়েছেন। না আমি একটা কথা বলি। হ্যাঁ, তো আপনি কি একটু বলবেন যে কোথায় কোথায় আসলে কথার বরখেলাপ হয়েছে, কি কারণে আপনি এত রুষ্ট হয়েছেন? না কেউই মানে তার ক্ষমতায় যাওয়ার আগে যে তার বক্তব্য ছিল, ক্ষমতায় যাওয়ার পরে ওই বক্তব্য সে রাখে নাই, কেউ না। কিন্তু আপনারা তো ক্ষমতায় যান নাই, গেলে যদি আপনাদেরটা বদলে যায়। যা গেলে আমার জনগণ আমার নামাই দেবে। দেশের জনগণকে আমি স্যালুট জানাই, এই জন্য জানাই যারা কথা সুন্দর সুন্দর কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় গেছিল, তারা যখন জনগণ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে, জনগণ কিন্তু তাদের নামাই দিছে। যেমন মুসলিম লীগ হয়েছিল, 98% ভোট পাইছিল মুসলিম লীগ, জানেন তো বোধহয়। সেই মুসলিম লীগকে 7 বছর ব্যবধানে নামাই দিল, 14 হাত মাটি নিয়ে সেটা পাই দিল। আইলো যুক্তভরণ, তারা জনগণকে অনেক কিছু প্রত্যাশা দেয়ছিল, 7 বছরের ব্যবধানে দিল যুক্তভরণকে নামাইয়া। আইলো আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করলো, 3 বছর 3.5 বছরের মধ্যে দিল সেই আওয়ামী লীগকে শেষ করিয়া। আইলো বিএনপি, দিল সেখানে বিনাশ করিয়া। আইলো জাতীয় পার্টি, দিল তারা শেষ করিয়া। এরপরে আইলো আওয়ামী লীগ, দিল তারা শেষ করিয়া। এইভাবে জনগণ, এই জনগণের সাথে যারা ওয়াদাবদ্ধ হয়, এই ওয়াদা যারা রক্ষা করে না, জনগণকে সারা জীবনে শেষ করিয়ার মধ্যে থাকবে। হ্যাঁ, না, জনগণকে ভালো জানে, তারা কালোকে কালা বলতে জানে, সাদাকে সাদা বলতে জানে, ভালোকে ভালো বলতে জানে, হ্যাঁ, খারাপকে খারাপ বলতে জানে। এটা হলো জনগণের বৈশিষ্ট্য। জনগণকে এর মধ্যেই থাকবে শুধু। হ্যাঁ, এই এখন তো যতদিন পর্যন্ত একটা আপনার দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতির এই খপ্পর থেকে দেশকে যখন মানে উত্তরণ করা না যায়। আপনি দেখেন আজকের পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল কেন? গণতন্ত্র, ভোটাধিকার। তারা কেছিল মৌলিক, আমরা কেছি না, প্রত্যেকের ভোট লাগবে। সেই লোকটা আয়সা 3 বছর 2.5 বছর 3.5 বছরের মধ্যে সেই দেশটাকে গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে। এই নির্বাচনের সঙ্গে অবশ্য তাদের কোনো সম্পর্ক নাই, তারা তো অংশ নিতে পারছে না, তাদের শেষ করিয়া দিয়েছে। কিন্তু আপনি আমাকে বলেন যে এই যে আপনি বলতেছেন দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতি, জামাতের আমির বলেছেন পচা রাজনীতি, তাহলে রাজনীতি যদি এত পচা আর কলুষিত হয়, আপনারা সেটা কেন করেন না? এইটা করি তো না আমরা, এই জন্য আমরা করি না। তো আমরা তো চাই যে এইটাকে দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতি একমাত্র ইসলাম করতে পারে। কিন্তু রাজনীতি আপনারা আসছেন, সেই ভোট দিয়ে তো আসছেন। রাজনীতি মানে ভোট, রাজনীতি মানে ভোট না, খালি ভোটেই রাজনীতি। পাকিস্তান তো ইসলাম প্রতিষ্ঠা করেছিল, শুধু পাকিস্তানের রেজাল্টটা কি? এই পাকিস্তান তো ইসলামের সাথে গাদ্দারি করেছে। তারা কোথায় গাদ্দারি করছে? তো ইসলামের তো কিছুই নাই পাকিস্তানে, কিছুই তো নাই। আজকের মুসলিম লীগ নামে ক্ষমতা যায় নওয়াজ শরীফ বসে অন্যতম একজন দুর্নীতিবাজ। আজকের মনে করেন ইমরান খান, কতবার একজন বিশ্বের একটা সবচেয়ে বেশি পপুলার লিডার হলো ইমরান খান, তাকে কিভাবে নেস্তনাবুদ করে দিল সেই পাকিস্তান। কাদের ইন্ধনে? তা আমাদেরকে যে বলা হচ্ছে এটা আমাদের অনেক ভালো বন্ধু। কারা? পাকিস্তান। কার বন্ধু? আমাদের বাংলাদেশের বন্ধু। না, কেনা বলছে বন্ধু? বিভিন্ন দল বলছে তো। না, বিভিন্ন দল বলছে, তারা বলছে বন্ধু এখন কতদিন শত্রু থাকবে? যেমন ব্রিটিশ থেকে আমেরিকা স্বাধীনতা হয়েছে না, এখন ব্রিটিশ আর আমেরিকা বন্ধু না? শত্রু কয়দিন রাখবেন আপনি? এই ব্রিটিশ এখন আমেরিকার বন্ধু না? ইসলামকে ধ্বংস করে দিয়েছে, একটু আগে বললেন, ধ্বংস করে দিলে বন্ধু হতে পারে? ধ্বংস করার সুফল তারা ভোগ দুষ্ফল তারা ভোগ করতেছে না। আজকের 47 সাল থেকে অদ্যাবধি 5 বছরের জন্য কোন সরকার পাকিস্তানে প্রতিষ্ঠা লাভ করতে পারে। ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নাই, আমরা এইখানে এসে আমাদের আজকের চলমান খানিকক্ষণের জন্য বিরতি দিচ্ছি, কারণ আগামীকাল আবার দেখা হবে চলমান নিয়ে নেক্সাস টেলিভিশনের পর্দায়। আজকে যে আলোচনা হয়েছে আশা করছি সেগুলো ইউটিউবে এবং ফেসবুকে আপনারা দেখতে চাইলে আবারও দেখবেন এবং বন্ধুদেরকে, প্রিয়জনদেরকে দেখতে বলবেন। এই আলোচনা অব্যাহত থাকবে। আমরা দেশ নিয়ে আলোচনা করি, আমরা আমাদের মানুষকে নিয়ে আলোচনা করি এবং এর মধ্যে দিয়ে আমরা সত্যের সন্ধান করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।